আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এক্সপ্লোরের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি কথা বলবো এলিমেন্টস অফ ইনফরমেশন সিকিউরিটি। প্রথমেই যদি জানার চেষ্টা করি যে ইনফরমেশন সিকিউরিটিটা কি আসলে। ইনফরমেশন মানে হলো আপনার ডাটার সিকিউরিটি দেওয়া। এখন যেহেতু এটা ডিজিটাল সময়, আর এই সময় আগের মতো আর ম্যানুয়ালি হয় না যে খাতা কলমে লিখে রাখবে কিছু। এখন সব কিছু ডিস্কে স্টোর হয় অথবা ক্লাউডে স্টোর হয়। ওটাও একটা ডিস্ক, কোথাও না কোথাও তো ডিস্কটা আছে। তো এটা আসলে সফটওয়্যার এজ এ সার্ভিস এই হিসাবে আপনি আর কি ক্লাউডে জমা রাখতে পারেন। যাক, আমি ওইদিকে যাচ্ছি না এখন। তো ইনফরমেশন সিকিউরিটি বলতে আপনার যে ইনফরমেশন বা ডাটাটাকে যতভাবে সম্ভব হয় এটাকে সিকিউর করা, যাতে এটা আনঅথরাইজ অ্যাক্সেস, আনঅথরাইজ মডিফিকেশন থেকে এটা যাতে সুরক্ষিত থাকে। এটা হতে পারে যে আপনি যখন স্টোর করতেছেন তখন এই সিকিউরিটি অ্যাপ্লাই করতে হবে। এমন হতে পারে যে আপনি এটা যখন ট্রান্সফার করতেছেন, বিভিন্ন আমাদের প্রয়োজন হয় বিভিন্ন জায়গায় ডাটা ট্রান্সফার করা, তখনও এটা সিকিউরিটি মেনটেন করতে হয়। ডাটাটা যখন যাবে, যে লাইনে যাবে সেই লাইনটা সিকিউর কিনা। তো এইটা হলো ইনফরমেশন সিকিউরিটি। এখন ইনফরমেশন সিকিউরিটি মানে ইনফরমেশনটাকে সিকিউর করার জন্য বা ইনফরমেশন সিকিউরিটির একদম মেজর 5টা এলিমেন্ট আছে। এই 5টা এলিমেন্টকে নিয়েই আজকের আলোচনা। এই 5টা এলিমেন্টকে একসাথে বলা হয় সিআইএ ট্রাইড। তো সিআইএ দ্বারা যারা আগে পরে জানেন তারা জানেন হয়তো বা সি দিয়ে কনফিডেন্সিয়ালিটি, আই দিয়ে ইন্টিগ্রিটি, এ দিয়ে অ্যাভেলেবিলিটি। আমি যেটা কিনা এখন দেখাচ্ছি, এইটা হলো, এই 3টা হলো সিআইএ ট্রেড, যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি। এগুলো এর বাইরেও আরও 2টা এলিমেন্ট আছে যেগুলো সিআইএ ট্রেডের সাথে কানেক্টেড, কিন্তু ওইখানে ওগুলোর জন্য কোনো শর্ট ফর্ম দেওয়া হয়নি। প্রথমটার নাম হলো নন রেপুটেশন, দ্বিতীয়টার নাম হলো অথেন্টিসিটি। এইটা হলো সিআইএ ট্রেডের সম্পর্কে। আর এইগুলোই হলো মেজর এলিমেন্ট ইনফরমেশন সিকিউরিটির জন্য। এখন আমি চেষ্টা করব প্রতিটাকে ধরে ধরে শর্টলি এক্সপ্লেইন করার জন্য। তো প্রথমেই যদি আমি যাই তাহলে আসবে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি তারা কী বোঝানো হচ্ছে, আর আমি আগেই যদি একটুখানি বলে দিই আপনাদেরকে যে আমি এখানে কোনো ফর্মাল ডেফিনেশন নিয়ে আলোচনা করব না। আমি এখানে বাংলা ভাষায় যত সহজে সম্ভব হয় জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব, কারণ এগুলো একটু কনফিউজিং, কানেক্টেড প্রতিটা টপিক আর কি। তো যারা নতুন এখনো পর্যন্ত সাইবার সিকিউরিটিতে, তারা সহজে জিনিসগুলো ধরতে পারে না, গুলিয়ে ফেলে। সেজন্য বাংলাতে আগে তর্জমাটা সঠিক হওয়া দরকার, যে আসলে এখানে বলতে চাইছে কি বোঝাচ্ছে, কনফিডেন্সিয়ালিটি দিয়ে কী বোঝানো হচ্ছে, অ্যাভেলেবিলিটি দিয়ে কী বোঝানো হচ্ছে, ইন্টিগ্রিটি দ্বারা কী বোঝানো হচ্ছে। এটা যদি ও প্রথমে ধরতে পারে যে আসলে এখানে বাংলায় কী বলা হচ্ছে, বাংলায় ধরতে পারলে ইংলিশে সে এটাকে এনশিওর করতে পারবে, বলতে পারবে, এটা কোনো ম্যাটার হবে না। তো আমি এই জন্য বাংলাতে ফর্মাল ডেফিনেশনে যাব না, আমি শুধু বোঝানোর চেষ্টা করবো যে জিনিসটা আসলে কি। তো প্রথমে যদি কনফিডেন্সিয়ালিটিতে আসি, এখানে কনফিডেন্সিয়ালিটি দ্বারা আসলে মেইনলি কি বোঝানো হচ্ছে, প্রোটেক্ট ডাটা ফ্রম আনঅথরাইজ অ্যাক্সেস। অর্থাৎ আপনি যে ডাটাটা যেখানে রাখছেন বা ডাটাটা যে ট্রান্সফার করছেন, আপনাকে এটা এনশিওর করতে হবে যেন এই ডাটাতে যেন আনঅথরাইজ অ্যাক্সেস যেন না হয়। সাপোজ আপনার একটা অর্গানাইজেশন আছে, সেখানে আপনি ইউজারদের ডাটা রাখছেন, সেই ইউজারদের ডাটা দেখার ক্ষমতা শুধুমাত্র অ্যাডমিন অ্যাজ আপনি, সেটা শুধু আপনার থাকবে। এর বাইরে অন্য কেউ যেন এই ডাটাটা যেন অ্যাক্সেস না নেয়। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে এই যে সিআইএ ট্রেড, এই যে ফুল যে 5টা এলিমেন্ট, এটা হলো একটা প্যাকেজ অফ রুলস অ্যান্ড কমপ্লায়েন্স। আপনি যদি একটা অর্গানাইজেশন রান করেন তাহলে আপনাকে অবশ্যই এগুলো মানতে হবে, যে আপনার ডাটার কনফিডেন্সিয়ালিটি এনশিওর করা হয়েছে কিনা, ডাটা ইন্টিগ্রিটি এনশিওর করা হয়েছে কিনা, ডাটার অ্যাভেলেবিলিটি এনশিওর করা হয়েছে কিনা। তো আমি যদি ওই পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে কনফিডেন্সিয়ালিটি দ্বারা হলো যে আপনাকে আপনার ইউজারের ডাটাকে এমনভাবে প্রোটেক্ট করতে হবে যাতে আনঅথরাইজ অ্যাক্সেস যাতে না হয়। অ্যাজ এ অ্যাডমিন আপনি শুধুমাত্র এগুলো দেখতে পারবেন, এবং যা যা করার, ইউজার ম্যানেজ করা বা ইউজারদের দ্বারা যা যা সার্ভিস দেওয়া, সেগুলো আপনি ওদের ওই ইনফরমেশন ধরে ধরে সেভাবে আপনি সার্ভিস দিবেন। কিন্তু এইখানে যদি কোনো থার্ড পার্টি বা সেকেন্ড পিপল যদি এখানে যদি ঢুকে পড়ে, যে কিনা অথরাইজড না, কোনোভাবে প্রিভিলেজ এসকেলেশন করে সে আপনার অ্যাডমিন পজিশন নিয়ে নিবে, তারপর ইউজারদের ডাটা সে যদি হাতিয়ে নিয়ে যায়, তাহলে আপনার কিন্তু কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হলো। তো আপনাকে এটা এনশিওর করতে হবে যেন আপনার ডাটা যেন কনফিডেন্সিয়াল থাকে, ইউজার ডাটা যেন কনফিডেন্সিয়াল থাকে। এইটা হলো ইনফরমেশন সিকিউরিটির
ফার্স্ট এলিমেন্টের ফার্স্ট রুলস। তো এটা আমার একটা পিকচার মানে একটা জাস্ট শো করার জন্য দিলাম আর কি, এটা ছিল এরকম। তারপরে আসবো ইন্টিগ্রিটিতে। ইন্টিগ্রিটি দ্বারা কি বোঝানো হয়েছে? অনলি অথরাইজ পিপল ক্যান মডিফাই ডাটা। এই যে একটু আগে আমি বলে ফেলছি যে আপনি ইউজারের যে ডাটাটা আছে আপনার কাছে, সেই ডাটাটাকে আপনি প্রয়োজন মতো ব্যবহার করবেন, মানে ইউজারকে ম্যানেজ করার জন্য, ইউজারকে সার্ভিস করার জন্য, সেই জন্য আপনি বিভিন্ন সময় ব্যবহার করতেই পারেন ইউজারের ডাটাগুলোকে। এখন সেটা অবশ্যই অথরাইজ পিপল হতে হবে। যেমন আপনি অথরাইজ অ্যাজ এ অ্যাডমিন, সেই ক্ষেত্রে আপনি ইউজারের যে কোনো ইনফরমেশান, নাম হোক, ডেট অফ বার্থ হোক, অন্য কোনো ইনফরমেশান হোক, এগুলো আপনি চেঞ্জ করার অধিকার রাখেন, মানে এই ক্ষমতাটুকু আপনার আছে যে আপনি অথরাইজ, আর এর জন্য আপনি জবাবদিহি করতে পারবেন ইউজারকে। কিন্তু এইখানে আপনাকে এমনভাবে সিকিউর করতে হবে আপনার স্টোরেজটাকে বা আপনার সার্ভারকে বা যেখানে আপনি ডাটাটা রাখতেছেন সেটাকে এমনভাবে সিকিউর করতে হবে যাতে করে এখানে যাতে অন্য কোনো লোক যে কিনা অথরাইজ না, সে কোনোভাবে আপনার ক্রেডেনশিয়াল চুরি করে বা কোনোভাবে যেন এই ইউজারের ডাটা যাতে মডিফাই করতে না পারে। এটা তো আমি বললাম যে স্টোরের ক্ষেত্রে, স্টোর করা থাকলে সাপোজ কী হবে যদি ডাটাটা যদি পাস হইতে থাকে, ডাটাটা যখন পাস হচ্ছে সেই সময় যদি ডাটা মডিফিকেশন হয়, সেটা কি আসলে সম্ভব? অবশ্যই এটা সম্ভব। ধরেন আপনি আপনার ডিভাইস থেকে বা আপনি আপনার পিসি থেকে এই ডাটাটা সেন্ড করলেন সার্ভারের উদ্দেশ্যে, তো এখানে যাওয়ার পথে মাঝখান থেকে কেউ যদি এই আপনার এই লাইন বা কানেকশনের মধ্যে যদি প্রবেশ করে, বা আপনারা দেখা গেল যে কয়েকজন একই ইন্টারনেট কানেকশনের মধ্যে আছেন, আপনি যে ডাটা প্যাকেটগুলো সেন্ড করছেন, আপনার এখানে যারা অন্যান্য যারা কানেক্টেড আছে আপনার সাথে ওই একই নেটওয়ার্কের মধ্যে, তারাও কিন্তু চাইলে মনিটর করতে পারবে। এটাকে নেটওয়ার্ক মনিটরিং বলা হয়। নেটওয়ার্ক মনিটর করতে পারবে, ডাটা প্যাকেট মনিটর করতে পারবে যে এই আইপি থেকে, মানে আপনার ডেস্কটপ বা পিসি বা ডিভাইসের যে আইপি, এই আইপি থেকে কী কী ডাটা বের হচ্ছে, সোর্স কি, ডেস্টিনেশন কি, সেই ধরে ধরে এটাকে এখানে ওকে তো ডাটা চেঞ্জ করতে পারে। যেমন বার্ব সুইট দিয়ে যেটা করা হয় আর কি, বার্ব সুইটে দেখা যায় যে ক্লায়েন্ট লেভেলে বেশ কিছু চেঞ্জ মডিফিকেশন করে ফায়ারওয়ালকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়। মানে যখন ব্রাউজার থেকে এন্টার করা হয়, এন্টার করার পর এটা তো যাওয়া শুরু করছে, এখন মাঝখান দিয়ে এখানে যদি বার্ব সুইটের প্রক্সি যদি ইউজ করা হয়, আমি যদি অন্যদিকে চলে যাচ্ছি আমি জাস্ট বোঝানোর জন্য, বার্ব সুইটের প্রক্সি ইউজ করা হয়, তখন বার্ব সুইট সফটওয়্যারটা ওই ফুল ডাটাটাকে ক্যাপচার করে ফেলে, ক্যাপচার করে আটকে রেখে এবার যে যার পিসিতে আটকালো তাকে এবার সামনে শো করছে যে আপনি কি এখানে কোনো মডিফাই করতে চান, এখানে আপনি যা মডিফাই করে দিবেন ঠিক সেটাই কাছে গিয়ে পৌঁছাবে, সার্ভারের কাছে গিয়ে পৌঁছাবে। তো এটা হলো যে ইন্টিগ্রিটি, যে আপনাকে ইন্টিগ্রিটি এনশিওর করতে হবে যে আপনার ইউজারের ডাটা মডিফাই হয় নাই অথরাইজ পিপল ছাড়া। এটা ছিল ইন্টিগ্রিটি। এরপর যদি আমি আসি অ্যাভেলেবিলিটি দ্বারা বোঝানো হচ্ছে যে ডাটা যে আপনি কোথাও রাখতেছেন বা ডাটা প্রসেস করতেছেন বিভিন্ন কারণে হইতে পারে, আপনাকে এটা এনশিওর করতে হবে যখন অথরাইজ পার্সনের প্রয়োজন হবে ডাটাটা সেই জন্য ওই সময় জন্য ব্যবহার করতে পারে। এটা সহজ একটা উদাহরণ যদি দিই আমি, মাঝে মাঝে দেখা যায় যে আমাদের দেশের যখন রেজাল্ট দেয় পাবলিক এক্সামগুলো, যেমন এসএসসি, এইচএসসি বা আমাদের ভার্সিটি যদি নিজস্ব যে সার্ভার থেকে ওদের স্টুডেন্ট পোর্টাল থেকে যে রেজাল্টগুলো দেওয়া হয় তখন ওই রেজাল্টের দিনে জাস্ট এই সাপোজ 1-2 ঘন্টার ভিতরে অনেক বেশি স্টুডেন্ট রিকোয়েস্ট দেওয়া শুরু করে সার্ভার বা ওই সাইট থেকে, খুব বেশি রিকোয়েস্ট আসে যে হ্যাঁ আমি আমার রেজাল্ট দেখতে চাই, রেজাল্ট দেখার জন্য ক্লিক করতে থাকে বারবার। এই কারণে সার্ভারে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট যেতে থাকে। যদি এত বেশি পরিমাণ রিকোয়েস্ট যায় তখন সার্ভার আর এই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করতে পারে না পারে, সার্ভার হ্যাং হয়ে যায়। ঠিক আছে, সার্ভার তখন কাউকে কিছু শো করে না, সার্ভার তখন চুপচাপ বসে পড়ে আর কি, সার্ভারের মাথা গরম হয়ে গেছে সহজ বাংলা কথায়। তো সেই সময়তে অথরাইজড ইউজার বা নন অথরাইজড ইউজার যাই হোক বা স্টুডেন্ট যারাই হোক, তারা কিন্তু কোনো ডাটা পায় না। যেমন আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি আমার রেজাল্ট দেখবো, এখন আমি ছাড়াও আরও দেখা গেছে যে 40,000 স্টুডেন্ট একই সময়তে ক্লিক করছে একই ওয়েবসাইট থেকে একই সার্ভারে। তো কি হবে তখন, সার্ভার যদি 40,000 স্টুডেন্টের একসাথে ডাটা যদি প্রসেস করতে না পারে, রেকর্ড যদি প্রসেস করতে না পারে, তখন সে হ্যাং হয়ে থাকবে, সে কাউকে কোনো ডাটা দেখাবে না। তাহলে আমি আমার প্রয়োজনীয় সময়তে কিন্তু ডাটা পেলাম না। ইভেন এমনও হতে পারে যে অথরাইজড ইউজার মানে সাইট অ্যাডমিন
বা কর্তৃপক্ষ যারা আছেন ইউজার ভার্সিটির, তারা দেখা গেলো যে কোনো ডাটা মডিফাই করবেন বা কিছু চেঞ্জ করবেন বা কিছু আপলোড করবেন, তারা দেখতে ক্লিক দিল, দেখা গেলো যে লেখা উঠলো যে সার্ভার এরর, বা শুধু ঘুরতেই থাকে কোনো ডেস্টিনেশন পেজে গিয়ে পৌঁছায় না। ঠিক আছে, এমন হতে থাকলে দেখা যাবে যে অথরাইজ পার্সনও সময় মতো তারা ডাটা ইউজ করতে পারবে না। তো এটাই হয়ে থাকে আর কি, যে অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে, যে যদি এমন হয় তাহলে কিন্তু আপনার অ্যাভেলেবিলিটি ব্রিচ হলো, মানে ইনফরমেশন সিকিউরিটির একটা মেজর এলিমেন্ট যেটা হলো অ্যাভেলেবিলিটি, এটা কিন্তু আপনি এনশিওর করতে পারেন না। তাহলে আপনাকে আপনার ডাটা সার্ভারকে এমনভাবে সাজাতে হবে, এমনভাবে মেনটেন করতে হবে যাতে করে এমন অধিক পরিমাণে রিকোয়েস্ট যাতে হ্যান্ডেল করতে পারেন। এখন এটা তো হলো যে এটা তো আমি স্টুডেন্টের কথা বললাম, আমি যদি অন্যভাবে নিই যে আপনার একটা অর্গানাইজেশন আছে, সেখানে কি হইতে পারে, সেই ক্ষেত্রে হইতে পারে এমন যে কেউ আপনার ক্ষতি করার জন্য বা আপনার ওয়েবসাইট বা আপনার বিজনেসটাকে কিছুক্ষণের জন্য সে বন্ধ করে রাখতে চাইতেছে, যাতে করে ইউজার বা আপনার অথরাইজ পিপল কেউই যাতে ওই সার্ভার থেকে ডাটা না নিতে পারেন, মানে কোনো রিকোয়েস্ট করে বা কোনো প্রয়োজনে কোনো আপলোড ডিলেট কিছু যাতে করতে না পারেন। সেই জন্য দেখা যায় ডস অ্যাটাক বা ডিনাইল অফ সার্ভিস বা ডিডস, ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস অ্যাটাক চালিয়ে থাকে। এইসব অ্যাটাকের মধ্যে হয় কি যে হঠাৎ করে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসতে শুরু করে খুব অল্প সময়ের মধ্যে সার্ভারের কাছে, তখন সার্ভার যদি হ্যান্ডেল করতে না পারে তখন সার্ভার হ্যাং হয়ে যায়। তো সেই সময় কিন্তু আপনার অ্যাভেলেবিলিটি ব্রিচ হচ্ছে, সেই সময় আপনার ইউজাররা আপনার থেকে সার্ভিস নিতে পারবে না। ইভেন আপনি অ্যাজ এ অথরাইজ পার্সন অর অ্যাডমিন আপনিও কিন্তু সেই সময় ইউজ করতে পারবেন না। তো আপনাকে এমনভাবে আপনার ফায়ারওয়াল বা আইডিএস এমনভাবে সাজাতে হবে যাতে করে ওর যাতে ফিল্টার করার ক্ষমতা থাকে যে কোনগুলো বট, কোনগুলো রিয়েল ইউজার না। তো এইটার মাধ্যমে আপনাকে অ্যাভেলেবিলিটি এনশিওর করতে হবে যে ডাটা স্টোর হোক বা প্রসেস হোক ডাটা বা ডাটা ট্রান্সফার হোক, যে কোনো সময় ডাটা যাতে অ্যাভেলেবেল থাকে অথরাইজ ইউজারের জন্য মেইনলি। এটা গেল অ্যাভেলেবিলিটি। এরপরে আমি বলছিলাম যে আরও দুইটা এক্সট্রা এলিমেন্ট আছে সিআইএ ট্রেডের বা ইনফরমেশন টেকনোলজি, সেটা হলো যে প্রথমটা নন রেপুটেশন দ্বারা বোঝানো হচ্ছে যে সেন্ডার যে এসএমএসটা পাঠাইছে বা যে ডাটাটা সেন্ড করছে সে কখনোই ডিনাই করতে পারবে না যে এটা সে পাঠায় নাই, এমন কথা সে বলতে পারবে না। এখানে যদি পিকচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন, যেমন এ একটা ইউজার, বি একটা ইউজার, এই ইউজার থেকে একটা মেসেজ পাঠানো হয়েছে বি ইউজারকে। এখন এই ইউজার কখনোই ডিনাই করতে পারবে না, যদি এই ইউজার অ্যাজ এ হিউম্যান সে ডিনাই করলো যে না আমি পাঠাই নাই, ঠিক আছে। তো এই ইউজারের যে ডিভাইসটা আছে সেই ডিভাইস থেকে এটা যেন বের করা যায় যে তার এখান থেকে একটা মেসেজ বা ট্রানজাকশন বা ডাটা যাই হোক সেটা যে সেন্ড হয়েছে সেটাকে এনশিওর করতে হবে। মানে ব্যাপারটা হলো যে ওনার ডিভাইসে এমন একটা ব্যবস্থা থাকতে হবে বা এমন ক্যাপাবিলিটি থাকতে হবে যাতে করে এটা যাতে এনশিওর করা যায় উনি ডিনাই করলেও যে এখান থেকে মেসেজটা গেছে। তো এই জন্য এখানে লেখা আছে গ্যারান্টি দ্যাট দি সেন্ডার অফ এ মেসেজ ক্যান নট লেটার ডিনাই হ্যাভিং সেন্ট মেসেজ। এটা হলো নন রেপুটেশন। তো এই জিনিসটা যদি এনশিওর করা থাকে আপনার অর্গানাইজেশনে, তার মানে আপনি নন রেপুটেশনও আপনি অ্যাপ্লাই করে রাখছেন আর কি আপনার এর জন্য, ইনফরমেশনটাকে সিকিউর করার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য। আচ্ছা, এরপর নেক্সট আসবে অথেন্টিসিটি। অথেন্টিসিটি হলো কনফার্ম দ্যাট ইউজার ইজ জেনুইন, অর্থাৎ আপনার সার্ভার হোক বা ওয়েবসাইট হোক বা আপনার সিস্টেম হোক, ঠিক আছে, সিস্টেমে এমন একটা ব্যবস্থা থাকতে হবে যাতে করে ইউজারকে অথেন্টিকেট করা যায়। ইউজার যখন রেজিস্ট্রেশন করবে ইউজারের ডাটা আপনার কাছে চলে গেল, আপনার কাছে স্টোর আছে। এবার ইউজার যখন লগ ইন করতে আসবে তখন আপনাকে উনি যে রিয়েল ইউজার সেটা অথেন্টিকেট করা হয় কীভাবে, তার ইউজার নেম বা ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড দ্বারা। তো এই জিনিসটাকে প্রপারলি এনশিওর করতে হবে যাতে করে ইউজার যাতে সঠিকভাবে লগ ইন করে যাতে ঢুকতে পারে। যে এখানে এমন যেন না হয় যে আছে না এসকিউএল ইনজেকশন করে 1=1 করে লগ ইন বাইপাস করে ফেলে, এইসব যেন না করতে পারে। এইটা হলো অথেন্টিসিটি। যদি লগ ইন বাইপাস করে ঢুকে যেতে পারে বা ফায়ারওয়াল বাইপাস করে ঢুকে যেতে পারে তাহলে আপনার কিন্তু অথেন্টিসিটি ব্রিচ হলো। তো এইটাকে এনশিওর করতে হবে যেন যে ইউজার যিনি লগ ইন করতেছে সেই মুহূর্তে ইনি যেন রিয়েল ইউজার হয় বা জেনুইন ইউজার হয়, যিনি কিনা রেজিস্ট্রেশন করছে সেই ব্যক্তি যেন হয়। ইনফরমেশন সিকিউরিটির মৌলিক এলিমেন্টগুলোর ব্যাপারে মৌলিক এলিমেন্ট আচ্ছা যাই হোক, তো
আশা করি কিছু হলেও এখান থেকে জ্ঞান নিতে পারছেন। তবে আমি এগুলোর প্রতিটার ফর্মাল ডেফিনেশন ডেসক্রিপশনে দিয়ে রাখবো, কারো যদি দরকার হয় সেখান থেকে দেখতে পারেন। তবে এইখানে মেইনলি টার্গেট ছিল যে আপনাদেরকে এটা বোঝানো যে এই জিনিসগুলো আসলে কী, কীভাবে কাজ করে, এগুলো কি, এই জন্য আর কি মেইনলি আলোচনা করা। আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাইবার সিকিউরিটিতে যারা নতুন আসছেন তাদেরকে অবশ্যই জানতে হবে সিআইএ ট্রেড সম্পর্কে। আপনি যদি পরের দুইটা নাও জানেন, একটু দেরিতে জানলেও কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম তিনটা প্রথমে জানতে খুব ভালোভাবে জানতে হবে। সেটা হলো যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই জিনিসগুলো খুব ভালো করে আপনাকে জানতে হবে। এগুলো ঠিক কীভাবে কাজ করে আপনার বিভিন্ন জায়গাতে, সব জায়গাতে ঘুরে ফিরে এগুলো লাগবে। আপনি যখন বিভিন্ন অ্যাটাক মেথড বা ডিফেন্স মেথড যখন যাবেন, আপনি তখন দেখবেন যে এই জিনিসগুলো ঘুরে ফিরে আসছেন। কোনো না কোনোভাবে ডাটা কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হচ্ছে কিনা, ডাটা ইন্টিগ্রিটি ব্রিচ হইলো কিনা, তারপরে ডাটা অ্যাভেলেবেল কিনা। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে ডাটা কনফিডেন্সিয়ালিটি, আমি যদি একটা অ্যাটাকের মাধ্যমে আমি যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে কী ধরনের অ্যাটাক হইতে পারে। কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে অ্যাটাক হইতে পারে যে প্রিভিলেজ এসকেলেশন। ওকে, আপনি ইউজার না, ঠিক আছে, আপনি অ্যাডমিন না, আপনি ইউজার। আপনি ইউজার থাকাকালীন অবস্থা এমন কোনো পদ্ধতিতে কোড ইনজেক্ট করে টোরে যে কোনোভাবে হোক আপনি অ্যাডমিন হয়ে গেলেন। ঠিক আছে, তার মানে আপনার এখন ইউজারের সমস্ত ডাটা আপনার অ্যাক্সেসেবল, আপনার কাছে অ্যাক্সেসেবল। এখন আপনি যদি ভালো মানুষ হন তাহলে তো নো প্রবলেম, আপনি যদি খারাপ মানুষ হন তাহলে আপনি এগুলো নিয়ে চলে যাবেন বা এই সিস্টেম এটা ক্ষতি করবেন বা অর্গানাইজেশন এটা ক্ষতি করবেন। এটা হলো কনফিডেন্সিয়ালিটি। ইন্টিগ্রিটির ক্ষেত্রে বলা যায় যে এটা ছিল যে মডিফিকেশন। এটা সেম টু সেম প্রথমটার মতো এক্সাম্পলটা দেওয়া যায় যে আপনি একজন সাধারণ ইউজার, আপনি প্রিভিলেজ এসকেলেশন করে হয়ে গেলেন অ্যাডমিন। সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাটা মডিফাই করতে পারবেন, ডিলিট করা, এখানে অন্য কিছু রিরাইট করা আপনি পারবেন। এছাড়াও MITM, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক নামে একটা অ্যাটাক আছে। সেখানে হলো যে আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন ডাটা সেন্ড করা হয়, তখন ওই নেটওয়ার্কের ভিতর থেকে নেটওয়ার্ক মনিটর করার মাধ্যমে তখন নেটওয়ার্ক থেকে ডাটা ক্যাপচার করা হয়। ওই ডাটা ক্যাপচার করে সেই ডাটাকে মডিফাই করে সেন্ড করা যায়। ঠিক আছে, সেটা MITM অ্যাটাক বলা হয় এটাকে। তো এই অ্যাটাক হতে পারে ইন্টিগ্রিটি। তো সেক্ষেত্রে কিন্তু ডাটা কিন্তু মডিফাই হচ্ছে আপনার, এটা একটা। তারপর অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে আমি তো অলরেডি বলে ফেলছি যে ডিডোস অ্যাটাকের কথা আমি বলে ফেলছি যে কোনো পদ্ধতিতে যখন সার্ভারটাকে বা আপনার সিস্টেমটাকে যখন ডাউন করে দেওয়া হয়, সে সময় কিন্তু আপনি সিস্টেম থেকে কোনো ডাটা পাচ্ছেন না, সিস্টেমে কোনো ডাটা ঢোকাতেও পাচ্ছেন না, মানে টোটালি হ্যাং হয়ে আটকে আছে একটা জায়গাতে। সেই কারণে দেখা গেলো যে আপনার ইউজাররা আপনার উপর থেকে বিশ্বাস চলে যাবে, আপনার ইউজাররা আপনার থেকে আর সার্ভিস নেবেন না, কারণ আপনি ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারছেন না, কারণ প্রায় আপনার সার্ভার হ্যাং হয়ে যাচ্ছে। তো এইসব যেন না ঘটে। তো এগুলোর জন্য আর কি বলার কি যে মেইনলি সামনে যখন আপনি বিভিন্ন অ্যাটাক মেথডোলজি নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনাকে এই থিওরিগুলো জানাটা খুব জরুরি। আসলে হ্যাকিং বলতে যে বা সিকিউরিটিতে আসলে এই যে দুপদাপ কাল লিনাক্সে ঢুকবে, টার্মিনালে টাইপ করবে, হয়ে যাবে, এমনটা কিছু আসলে না। আপনাকে যদি এই জিনিসগুলো যদি একদম ভিতর থেকে জানতে হয় তাহলে আপনাকে থিওরি পড়তেই হবে। তো অনেক বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ আজকে এই ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেলে একটা চাপ দিয়ে দিবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সময় মতো পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।